আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে কয়েক মাস পরে। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন, আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে, কিংবা কোন সরকারেরই প্রধান নন, তিনি চলে আসতে পারেন। তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে, তার মৃত্যুদণ্ডের সাজা আছে, এই সময় কি তার আশাটা তার পক্ষে নিরাপদ কিনা, আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি, তিনি আসার আগে মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন। যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয়, পৃথিবীতে ছোটখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড়সড় পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়। সম্ভাবনা আছে তেমন কোন দেশে যাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো তিনি চলে যাচ্ছেন। এবার দু কথা বলি, কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে? এর উত্তর একটাই, অন্য কারো কথা নয়, এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী। কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা? এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বহিঃপ্রকাশ, নাকি এই সিদ্ধান্তের পেছনে নাকি এই সিদ্ধান্তের পেছনে বড়সড় কোনো কারণ আছে? দেখা যাক সেটা। ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ, মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা। আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না, ঝুলিয়ে রেখেছিল বিষয়টা। কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনূস একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক, সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন। তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাক, এটা একেবারেই চাইছে না আমেরিকা। আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে, অন্তত এটা চাইছিল ভারত। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি। শুধু নিজে যে এই দাবি করে বসেছিল তাও নয়, আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে। সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না, চাপের রাজনীতিও ছিল। কি ছিল সেই চাপের রাজনীতি? সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয় তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। সে আমেরিকা কেন, কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে, কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বলে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের ইউনূস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে 2-3টে বিষয় উঠে আসছে। একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছেন। এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি, এগুলো ওই বাতাসে ভাসা কথা নয়।
ভারতের যে আমেরিকার রাষ্ট্রদূত, যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগে সেই পিটার লুট থেকেও এনার দায়িত্বটা বেশি। তো তিনি চাইছেন, তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবং শুধু সেটাই নয়, শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের, ভারতে আমেরিকার দূত, এমনকি বেন ক্রিস্টেনসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে, তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যে এই প্রশ্নটা উঠে এসছে, যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয়, যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয়, তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা, দলকে নেতৃত্ব দেবে কে। তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম, এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন, এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার 2-3 মাসের মধ্যেই, মানে বড় জোর মে জুন, তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন। কিন্তু তার আগেও ফিরতে পারেন। এই ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার উপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এই সবগুলো কি হবে। আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকম ভাবে, এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কিভাবে চলছে, আইনের শাসন বলে ওখানে কিছু নেই। সেখানে এখন শাসকের যে শাসন, শাসকের হুকুমে, শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা। ফলে ইউনূসের পতন ঘটলে, ইউনূস যখন চলে যাবেন তার আগে কিংবা তার পরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তার যে তার যে বিচার, সেই বিচারটাকে তিনি নস্যাৎ করে দেবেন, নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি। তো এই যে ব্যাপারটা রয়েছে, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে না ফেরার এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই, এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই, কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেয়া হবে। সুতরাং এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না পেছায়, তাহলে মাঠ পর্যায়ে কিভাবে এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে। তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে। সেটা হচ্ছে এখানে কারো সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া, সেটাও শুরু হয়ে গেছে। আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে, অন্তর্বর্তী সরকার, তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কি ধরনের সরকার সেখানে আসতে পারে। সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার। কথা চলছে এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে। তার কারণ হলো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ, এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন। কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত 2024-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে। এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে এই যে সরকার তৈরি হবে, শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন, এবং তারই
অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা 3 মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক, যেটাই হোক সেটা হবে। সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন। এই ব্যাপারে ভারত আমেরিকা একমত হয়ে গেছে। সব থেকে বড় দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা। যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যেটা যে পদ দিয়ে ইউনুসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে নেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা, সেইগুলো ভালোভাবে এবং কি বলবো সহৃদয়ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এমন একটা বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন। এই পর্যন্ত এইভাবেই ঠিক হয়েছে। আশা করা যায় যে মে জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসবে। এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। নির্বাচন এসে গেছে বাংলাদেশে 12 ফেব্রুয়ারিতে, মোটামুটি ধরেই নেওয়া যায় এই নির্বাচন হচ্ছে। অনেকেই যদিও এখনো সংশয় প্রকাশ করছেন নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে, কিন্তু যা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে তাতে নির্বাচন পেছাবার কিংবা নির্বাচন স্থগিত রাখার এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম। তো নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে পুরো মাত্রায়। নির্বাচনী প্রচারে মোহাম্মদ ইউনূস গত মঙ্গলবার ঢাকায় একটা দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি সেমিনার, সেই সেমিনারে সেমিনার আয়োজিত হয়েছিল এবং সেখানে তিনি অংশ নিয়েছিলেন, ভাষণ দিয়েছেন। সেই সেমিনারে তিনি পরোক্ষে কিংস পার্টি হিসেবে পরিচিত বা তার নিজের রাজনৈতিক দল হিসেবে পরিচিত এনসিপির নির্বাচনী সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন। তার এই পরোক্ষ প্রচার প্রশ্ন তুলেছে জনমনে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে। এই সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই যে এই নির্বাচন কি আদৌ নিরপেক্ষ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। অন্তর্ভুক্তিমূলক যে হবে না সেটা তো জানাই আছে, আওয়ামী লীগ এখানে অংশ নিতে পারেনি। কিন্তু এই প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি গত বছরের যে জুলাই অভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্র যাই বলুন না কেন, সেই মেটিকুলাস ডিজাইনের একটা এক্সটেনশন, প্রসারণ কি এই নির্বাচন? এই বিষয়টি আলোচনার জন্য এই প্রতিবেদন। যে কথা দিয়ে শুরু করেছিলাম, ঢাকায় দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজিত সেমিনারে ডক্টর ইউনূসের বক্তব্য এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে রীতিমতো প্রশ্ন উঠেছে। সেই সভায় ভাষণ দিতে গিয়ে মোহাম্মদ ইউনূস খোলাখুলি এনসিপির তরুণ নেতাদের জয়ের আশা প্রকাশ করেছেন এবং সরকারে তারা অংশগ্রহণ করবেন, আগামী সরকারে সেই আশাও ব্যক্ত করেছেন। এনসিপি যেহেতু জামায়াতে ইসলামী দলের সঙ্গে জোট বেঁধে এই নির্বাচনী লড়াইতে নেমেছে, তাই যদি কেউ ধরে নেন যে মোহাম্মদ ইউনূস পরোক্ষে জামাত জোটের হয়ে প্রচার করছেন, তাহলে খুব বেশি অন্যায় কি হয়? আর এই জন্যই প্রশ্ন উঠেছে, মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি আদৌ নিরপেক্ষ, না গত বছরের জুলাই ষড়যন্ত্র বা জুলাই অভ্যুত্থান যে নামেই বলুন না কেন তার মেটিকুলাস ডিজাইনের বর্ধিত রূপ এই নির্বাচন। আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে। এবার যদি এই দুর্নীতির নির্বাচন হয় এবং তার ফলে বিএনপি যদি বেরিয়ে যায়, তাহলে -2 ফর্মুলার বাস্তবায়ন হয়
এই সম্ভাবনার ইঙ্গিত পেয়ে বিএনপি হঠাৎই তটস্থ হয়ে উঠেছে, দাবি করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার, যে দাবি তারা করে আসছে 2014, 18 এবং 2024 থেকে। আপনারা জানেন যে আদালতের বিচারে, আদালতের ঘোষণায় আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরে আসার, কিন্তু এটা আবার তার মধ্যে অদ্ভুতভাবে জুড়ে দিয়েছে যে এবারের নির্বাচনটা নয়, অর্থাৎ 2026-এ যে নির্বাচন হতে যাচ্ছে এটা কেয়ারটেকার সরকার করবে না, তত্ত্বাবধায়ক সরকার করবে না, এটা বর্তমান সরকার করবে। তাহলে বিএনপি তখনও কিন্তু এর বিরোধিতা করেনি, সেভাবে আদৌ করেনি। এতদিন যে এই দাবি করেনি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, তার কারণ আওয়ামী লীগের অবর্তমানে এবং তারেক জিয়ার আগমনে জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল বিএনপি যে এসব ভাবার সময় ছিল না তাদের। এখন নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের মুখে এসে কানে জল ঢুকছে বিএনপি নেতৃত্বের, কিন্তু বড় দেরি হয়ে গেছে। এখন একমাত্র ভরসা একটা জায়গা, সেই জায়গাটার কথা বলবো, তবে তার আগে, সেই ভরসার কথায় পরে আসছি, তার আগে মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের এক্সটেনশন হিসেবে এই যে নির্বাচন হতে চলেছে এবং এই যে তিনি এক সমর্থনে দাঁড়ালেন তরুণ ছাত্র নেতাদের, এই যে এটা কিভাবে এটা বিবেচনা দেখছে মানুষ, সেটা দেখা যাক। দেখুন, রাজনীতিতে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন কোনো নির্দিষ্ট দলের আদর্শের সাথে সহমতের কথা বলেন, তখন তাকে পরোক্ষ প্রচার হিসেবে গণ্য করতেই হয়। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই দলটিকে অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক উইং বা বর্তমান সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে দেখেন। এই দল ইউনূসের নিজের দল বা কিংস পার্টি, এটাও সবাই বলেন। ডক্টর ইউনূস যখন শিক্ষা বা সংস্কারের কথা বলতে গিয়ে এমন কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে এনসিপির ইস্তেহারের সাথে হুবহু মিলে যায়, তখন তিনি এনসিপির তরুণ নেতাদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন এবং তখন সাধারণ ভোটারদের মনে এটি একটি বার্তা দেয় যে সরকার এই নতুন শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়। একে রাজনৈতিক ভাষায় বলা হয় সফট এন্ডোর্সমেন্ট। জামাত এই এনসিপি দলের সঙ্গে জোট করে নির্বাচনী ময়দানে রয়েছে, সুতরাং মোহাম্মদ ইউনূসের এই এন্ডোর্সমেন্ট এটা জামাতের পক্ষেও যায়। আর এখানেই আসে মেটিকুলাস ডিজাইনের এক্সটেনশন হিসেবে পরিকল্পিত নির্বাচনের তথ্যটি। পরিস্থিতি ইঙ্গিত দেয় -2 ফর্মুলার বাস্তবায়ন হতে চলেছে। পুরনো বড় দুই দলকে সরিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি আনার যে তত্ত্ব ছিল, সেই দিকে আন্তর্জাতিক ও দেশীয় বিশ্লেষকদের মতে এর পেছনে কিছু কারণ আছে। একটা হচ্ছে বিরাজনীতিকরণ বনাম নতুন রাজনীতি। সমালোচকদের মতে গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল, তার মধ্যে বিদেশি মহলও আছে, তারা চেষ্টা করছে যাতে বিএনপি বা আওয়ামী লীগের মতো পুরনো ঘরানার রাজনীতির বদলে নতুন কোনো দল ক্ষমতায় আসে, ওই নাগরিক শক্তির একটা জোব্বা আলখাল্লা পরে। আন্তর্জাতিক প্রভাবও আছে এর পেছনে, বললাম যেটা। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, অনেক দিন ধরেই বাংলাদেশে একটি তৃতীয় ধারার রাজনীতির উত্থান দেখতে চেয়েছিল, যারা দুর্নীতিমুক্ত হবে, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এই ডিজাইন বাস্তবায়নের একটি বড় হাতিয়ার হতে পারে বলে
তাকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং তাকে নিয়েই এই ডিজাইনটা তৈরি হয়। এই ডিজাইনের মূল কারিগর ডিপ স্টেট ও আমেরিকা এবং মোহাম্মদ ইউনূস তার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের গত 15 মাসের রেকর্ড শেখ হাসিনার 15 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এটা জেনেও আমেরিকা এই সরকারের পেছনে, ইউনূসের পেছনে এখনো দাঁড়িয়ে আছে। আমেরিকা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে কেবল লিপ সার্ভিস হিসেবে বলতে হয়, নইলে ইউনূসের সাধ্য নেই নিজের মতে চলা, আমেরিকার প্রস্তাবকে অস্বীকার করা। আমেরিকা চায় বাংলাদেশে একটা পুতুল সরকার, সেই অবস্থানে এখনো তারা অনড়। আর বিএনপি এতদিন পরে কেন উদ্বিগ্ন হলো? বিএনপির অভিযোগের বাস্তব ভিত্তি এখানেই। তারা এখন মনে করছে লেভেল প্লেইং ফিল্ড নেই। সরকার প্রধান, কারণ সরকার প্রধান যদি কোনো বিশেষ দলের পক্ষে, সে সরাসরি হোক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ কথা বলেন, তবে প্রশাসনের কর্মকর্তারা ওই দলের হয়েই কাজ করবে। তত্ত্বাবধায়ক বনাম অন্তর্বর্তী সরকারের বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, তার মূল বৈশিষ্ট্য ছিল এই তত্ত্বাবধায়ক সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না বা কোনো দলের হয়ে কথা বলবে না, নিরপেক্ষতা বজায় রাখবে। কিন্তু বর্তমান সরকার যদি এনসিপির মতো কোনো দলকে প্রমোট করে, যদি পরোক্ষে জামাতকে প্রমোট করে, জামাতের জোটকে প্রমোট করে, তবে বিএনপির কাছে এটি নিরপেক্ষ থাকে না। বিএনপি এখানে কিন্তু দেখতে পারে ভবিষ্যতে পেছনে আগুন আছে, সেটা দেখতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, যেমন ধরুন থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন, যেমন দ্য ইকোনমিস্ট বা নিক্কেই এশিয়া জাপানের, এরা উল্লেখ করছে যে ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদী সংস্কারের নামে ক্ষমতায় থেকে যাওয়ার যে এজেন্ডা নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য তার একটি সহায়ক রাজনৈতিক শক্তি প্রয়োজন। জামাত জোট যদি জেতে, তাহলে ইউনূস পরবর্তী রাষ্ট্রপ্রধান থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। যদি এনসিপি সেই শক্তি হিসেবে, এই সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি এসেছে এবং ইউনূস তাদের সমর্থন দিচ্ছেন, এবং এটা যখন দিচ্ছেন তখনই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এবং এটা গত 15 বছরের মতো বিএনপি যে অভিযোগ করেছিল, সেরকমই আর একটি নিয়ন্ত্রিত নির্বাচনের দিকে যাচ্ছে। বিএনপি এখানেই ভয় পাচ্ছে, কিন্তু ভয়ের অনুভূতিটা এলো অনেক পরে। এখন তাদের সামনে একমাত্র ভরসার জায়গা, একটু শুরুতে যে কথাটা বলতে গিয়ে ভরসার জায়গাটা বলিনি, সেটা এখন বলি। ভরসার জায়গা আর কেউ নয়, ভরসার জায়গা ভারত। হ্যাঁ, একমাত্র ভারতই ভরসার জায়গা। নিজের ভূমিকা কি হতে পারে, ভারত তার ইঙ্গিত স্পষ্ট করছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিন 4 আগে এক সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন নিয়ে তার কোনো কথা হয়েছে কিনা। উত্তরে তিনি স্পষ্ট বলেন, হ্যাঁ, তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে এই ব্যাপারে। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, ওয়াকার উজ্জামানকে চাপ দিয়ে ভোটে জামাত জোটের পক্ষে কাজ করার প্ল্যান বর্তমানে একটিও থিতিয়ে গেছে। থিতিয়ে যাওয়ার কারণও একটা বড় কারণ, সেটা হচ্ছে আমেরিকার ট্রাম্প সাহেব তার নিজের গদি এত টলমল করা শুরু করেছে। এই ভেনেজুয়েলা নিয়ে, গ্রিনল্যান্ড নিয়ে তিনি এত বেশি ব্যস্ত, এবং নিজের গদি বাঁচানো নিয়ে, কারণ রিপাবলিকানরা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তারা তার বিরুদ্ধে গিয়ে ভোট দিচ্ছে, তা মানে সই করছে তার বিরুদ্ধে। সুতরাং ট্রাম্প সাহেব এখন বাংলাদেশের দিকে নজর দিতে পারছেন না।
যেটুকু চাপ আসছে, পাকিস্তান জামাতের হয়ে চাপ দিচ্ছিল সেনাপ্রধানকে, কিন্তু সেই চাপটা একটু থিতিয়ে গেছে এবং বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীর কথা থেকে এটা বুঝতে অসুবিধা হয় না, বাংলাদেশ সেনাপ্রধান কথা দিয়েছে নিরপেক্ষ থাকার। এই সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধানকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয়, ভারতের আকাশ দিয়ে ঢাকা থেকে করাচি যাওয়ার বিমান ভারতের আকাশ সীমা দিয়ে যাচ্ছে এবং অন্যান্য নানা রকম চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে এই ব্যাপার নিয়ে ভারত কি ভাবছে, এই প্রশ্ন করা হলে জেনারেল দ্বিবেদী বলেন, এই প্রশ্ন তখনই গুরুত্ব পাবে যখন নির্বাচন উত্তর সরকার 5 বছরের জন্য হবে নাকি 4-5 মাসের জন্য হবে। প্রশ্নটা কিন্তু তার যে উত্তরটা কিন্তু খুব মাপজোকে মেপে ঝুঁকে কথা বলা, এই উত্তরের বিস্তৃত ব্যাখ্যা তিনি দেননি। তবে বিশ্লেষকদের মত হলো বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি সরকার গঠন করলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক পরিমণ্ডল, সংখ্যালঘু সুরক্ষা, আইনের শাসন এগুলো প্রতিষ্ঠা করতে 4-5 মাস পরে আবার নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে। এরকম একটা সমঝোতা করেই নাকি তারেক জিয়া ফিরেছেন বাংলাদেশে এবং বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তার দোদুল্যমানতা কাটিয়ে এই সমঝোতার অন্যতম শরিক হয়েছেন। বিএনপির ভরসার জায়গা এখানেই। ধর্মীয় মৌলবাদীদের হারিয়ে দুঃশাসনের অবসান করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসার, উন্নয়নের পথে নিয়ে আসার অভিযানে বিএনপিকে নিয়ে এগোতে চাইছে ভারত। এই অভিযানে পরোক্ষ সায় নাকি আছে শেখ হাসিনার আওয়ামী লীগেরও। এরশাদের বিরুদ্ধে লড়াইতে একদিন হাত মিলিয়েছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। পতন হয়েছিল এরশাদের। মোহাম্মদ ইউনূসের স্বৈর শাসনকে পরাজিত করতে আবার ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় 2 গণতান্ত্রিক শক্তিকে। তারা সফল হলে তবে তারা নিজেরা যেমন বাঁচবে, দেশ বাঁচবে। ব্যর্থ হলে কেউ বাঁচবে না। তাকিয়ে থাকতে হবে আমাদের ভবিষ্যতের দিকে। ভবিষ্যৎ কি বলে। ধন্যবাদ।